তুমি আমার গলায় ইরাম আপুকে ঝুলিয়ে দিতে পারো না মম? উনি আমার থেকে 7 বছরের বড়। তার উপর ওনার একটা বাচ্চা আছে, বাচ্চা। গড ড্যাম! আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। কিচ্ছু বুঝতে চাই না আমি, কিচ্ছু না। ফর গড সেক, এটা আমার জীবন, সরকারি খেলার মাঠ না। তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এইভাবে জোর জবরদস্তি করতে পারবে না। আমি কোনোদিনও ইরাম আপুকে বিয়ে করব না, কোনোদিনও না। আমার কথাটা একবার। না না এবং না। নো, নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র ওয়েমেন। বদ্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে চিৎকার করে বলা কথাগুলো। কোনো রাগ ঢাক নেই, সবটাই দিনের আলোর মতন পরিষ্কার প্রকাশ্য। ডাইনিং টেবিলের পাশে চেয়ারে নিশ্চুপ বসে আছে এরাম, সামনে দুটো স্যান্ডউইচ এবং কফি রাখা। খাবার আর গলা দিয়ে নামবে না, এবার কিছুটা ভাঙচুরের শব্দ আসছে। বাড়ির আদরের দোলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর উপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় ইরাম থাকলেও হয়তো এমনটাই করতো, কে বলতে পারে। তুই শুনবি না তোর মায়ের কথা? আমি জীবনে কোনোদিন তোর কাছে কিছুই চাইনি। তুই আমার এই একটা ইচ্ছে পূরণ করতে পারবি না? এবার শব্দগুলো এতটা জোরে হচ্ছে যে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ইরাম চেয়ারে আর স্থির বসে থাকতে পারল না, হুট করে উঠে গেল। লিভিং রুমের সোফার নরম গদিতে একটি তোয়ালে বিছিয়ে ছোট্ট নিষ্পাপ প্রাণটিকে শুইয়ে রেখেছে সে। বেগুনি রঙের কাঁথায় মোড়ানো তুচ্ছ প্রায় এক অস্তিত্ব, মোমের মতো নরম শরীর, গোলাপ রাঙা মুখ, চোখ দুটো বন্ধ। যখন খোলা থাকে তখন তাতে এক আকাশ সমান মায়া খেলা করে। ইরাম চুপটি করে নিজের অংশ নিজের সন্তানের কাছে বসল। আলতোভাবে দুহাতে দুটো আঙ্গুল নগণ্য শিশুটির দুই কানে ঠেকালো, যেন ঘুমন্ত অবস্থায় কিচ্ছুটি শুনতে না পায় সে। জননীর জীবনের নরক যে তার প্রাপ্য নয়। 3 মাস আগে মা নারী শব্দের অলংকার, একজন নারীর জীবনের শ্রেষ্ঠ অর্জন, অমোঘ পরিপূর্ণতা। এতদিন এই শব্দটাকে শুধু পড়া হয়েছে, ডাকা হয়েছে, তবে কোনোদিন অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জ্বরে ভেসে গিয়েছে এরামের হৃদয়াঙ্গন। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার। এখন সন্ধ্যাবেলা। হাসপাতালের কেবিনের শীতল বাতাস আরামদায়ক চাদরে মুড়িয়ে রেখেছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুম পেরিয়ে জেগে উঠেছে সে। বর্তমানে এক দৃষ্টি চেয়ে আছে বিছানার ঠিক পাশে লাগোয়া বেসিনেটে রাখা নবজাতকের দিকে। চেয়েই আছে সে, চোখ ফেরাতে পারছে না। যতবার দেখছে ততবার তার বুকটা আবেগের স্রোতে পূর্ণ হচ্ছে। একটা সময় নিজেকে আর রুখতে পারল না ইরাম। দু হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনেটের কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তেমন কিছু ভাবল না আপাতত। তার সকল চিন্তা জুড়ে রয়েছে ভূমিষ্ঠ হওয়া সন্তান। বেসিনেটের ভেতর থেকে ছোট্ট ছোট্ট হাত পা নাড়ছে নবজাতক। সাদা নরম তোয়ালেতে মোড়ানো নাজুক শরীরখানি তার, টকটকে লাল দুটো কান এবং নাক, চোখের পাতা আধ খোলা, ত্বকের বর্ণটা লালচে। যেন দারুণ সুখে কিছু একটা নেচে উঠল ইরামের মাঝে। কাপা কাপা দুহাত বাড়িয়ে অতি সাবধানে সে নবজাতককে তুলে নিল নিজের বুকে। তার ত্বকের উষ্ণতা পেতেই বিড়ালের মতন মৃদু একটা শব্দ করে শিশুটি গুটি সুটি দিয়ে রইল। তীব্র আবেগের অশ্রু জমল ইরামের চোখে জোড়ায়। সন্তানকে বুকে চেপে সে কম্পিত গলায় ফিসফিস করে উঠল, আমার সোনা বাচ্চাটা, আমার মানিক, আমার কুচুকুচু। আম্মু তোমার আশায় কতকাল অপেক্ষার প্রহর গুনেছে, অবশেষে আসার সময় হলো তোমার। দু হাতে হালকা শরীরটা তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল ইরাম। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের কাল বরাবর। তাতে নিজের ছোট্ট হাতটা তুলে অস্বাভাবিকভাবে নাড়তে থাকলো শিশুটি। না পারতে মৃদু হাসলো ইরাম। আমার দুষ্টু পাখিটা, আর কি নামে ডাকি বলো তো তোমায়? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁট লাগিয়ে ইরাম ফিসফিস করল, ইজান, আমার ইজান সোনা, আম্মুর লক্ষ্মী ছেলেটা। ইরাম হঠাৎ করেই নিজের জায়গায় জমে গেল। গোঙানির শব্দ ভেসে আসছে কেবিনের ভেতর। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম মনোযোগ দেয়নি। গোঙানির শব্দটা এবার তীব্রতর হয়েছে। ব্যথাতুর কোনো ধ্বনি এটি নয়, বরং ভীষণ অন্তরঙ্গ, অশ্লীল ধরনের মেইলি গলার চিৎকার। হাসপাতালের কেবিনের ভেতর
প্রথমটায় নিজেকেই নিজের বিশ্বাস হলো না ইরামের। দুপুরেই ডেলিভারি হলো নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো কল্পনা করছে আহ নবজাতক ইয়ানকে পুনরায় বেসিনিটে নামিয়ে রাখতে গিয়ে দ্বিতীয় দফায় থমকালো ইরাম। কান খাড়া হয়ে রইল তার। না, এবার কোনো ভুল নয়, সত্যি এমন সুখের আহাজারি ভেসে আসছে তার কানে, কিন্তু ঠিক কেবিনের ভেতর থেকে নয়। শব্দের উৎসটা কান পেতে খেয়াল করতেই ইরাম বুঝতে পারল কেবিনের সঙ্গে লাগোয়া বারান্দা থেকেই এইসব ধ্বনির উৎপত্তি। রাগের সীমা ছাড়িয়ে গেল তার। কার এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভেতর এমন অশ্লীল কর্মকাণ্ড করতে পারে? ছেলেকে বুকে চেপে রেখেই ধীর পায়ে এগিয়ে গেল ইরাম সাবধানী ভঙ্গিতে। কেবিন থেকে বারান্দায় যাওয়ার দরজাটা চাপানো, ঠিক লাগানো নয়। গোঙানো শব্দ আরও পরিষ্কারভাবে কানে আসছে এবার, সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। একদম কিনারায় এসে থামল ইরাম। ঠাস করে দরজা খুলে ঢুকে যেতে কেমন যেন সংকোচ হচ্ছে তার, যদিও মূল সংকোচ বারান্দায় উপভোগে ব্যস্ত থাকা যুগলের করা উচিত। যে কোনো জায়গায় শুরু হয়ে যায় এরা। কোনো ওয়ার্ড বয় আর নার্সকে একসাথে দেখলে একটু অবাক হবে না ইরাম। বুকে তার নিজের বাচ্চা, তাই এক মুহূর্ত দ্বিধা করলেও হৃদয়ের প্রবল এক সন্দেহ থেকে দরজাটা নিঃশব্দে হালকা ঠেলে ভেতরে উকিয়ে দিল সে। সন্ধ্যা হয়ে গিয়েছে, বারান্দায় রেলিংয়ের বদলে থাই গ্লাস দিয়ে বাঁধানো, তাই প্রথমটাই কিছু নজরে এলো না ইরামের। চোখ পিটপিট করে ভালো মতো তাকাতেই তার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেল। দৃষ্টি প্রসারিত হয়ে রইল ফুটবলের মতো। বারান্দার দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছে ইরামের কেবিন নার্স। যুবতী মেয়েটির একটি পা তুলে রাখা, সামনে দাঁড়ানো পুরুষটির কোমরে জড়িয়ে ধরে রেখেছে তারা একে অপরের শরীরকে। নার্সের পোশাকের নিম্নাংশ অগোছালো, ঠিক তেমনভাবে পুরুষটির পরনের সাদা শার্টের বোতাম খোলা। ইরাম অবাক হলো না, সরেও গেল না, শুধু স্থির দাঁড়িয়ে থাকলো নিষ্প্রাণ এক পুতুলের মতো। তার বুকে কুই কুই করে উঠল ইয়ান, অথচ নব্যজননী সেই শব্দটুকুও শুনতে পেল না। তার দুই নয়ন আবদ্ধ এক যুগলের অফিসার পানে, যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা অরণ্য মির্জা সওদাগর। ইরাম যে দরজায় এসে দাঁড়িয়েছে সেটা অরণ্য টের পেয়েছে। লোকটা তার গায়ের গন্ধ অবধি কীভাবে যেন শুকে ফেলে। নার্সের ঘাড়ে গুজে রাখা মুখটা সে সামান্য একটু তুলল। একজোড়া শকুনের দৃষ্টি মিলিত হলো ইরামের সঙ্গে। অরণ্যর অসম্ভব সুদর্শন মুখমণ্ডলে ঘামের ফোঁটা চিকচিক করছে মুক্তাত্তানার মতো। উজ্জ্বল ফর্সা ত্বকে অফিসারের দক্ষতায় ফুটে উঠেছে লালচে বর্ণ, চোখজোড়া কালোই, তবে তাতে জলজল করছে এক জনমের ক্ষুধা। সরাসরি ইরামের দিকে তাকে এই নার্সের শরীরে আরও গভীরভাবে ঝুঁকল সে। তার গভীরতম ছোঁয়ায় উন্মাদ যুবতী নার্স গলে পড়ল, কেঁপে কেঁপে উঠে অরণ্যর পিঠ খামচে ধরল। আহ অরণ্য ঠোঁটে তীর্যক হাসি ফুটিয়ে নার্সের ঠোঁটজোড়া দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড়ে ধরল বহুদিন যাবৎ ক্ষুধার্ত থাকা হায়নার মতো। আর দেখতে পারল না ইরাম। তড়িঘড়ি করে এসে বারান্দা ছেড়ে কেবিনের ভেতর চলে এলো। কোনো মতে হাতের কাঁপুনি ঠেকিয়ে ছোট্ট ইয়ানকে সে পুনরায় বেসিনেটে রেখে দিল। অতঃপর নিজের বিছানায় ধপাস করে বসে রইল রোবটের মতন। ঠিক কতটা সময় একইভাবে পার হলো ঠাউর করতে পারল না সে। মাথার ভেতর তপতপ করছে তার, ভারী নিঃশ্বাস ফেলছে, বুকটা চেপে আসছে ব্যথায়। আজকের দিনটা অন্তত তাকে রেহাই দেওয়া যেত। আজ তাদের সন্তানের জন্মদিন। বর্তমান সময় কিছুক্ষণ বাদে কেবিনে ঢুকলো কেবিন নার্স, পরিষ্কার পরিপাটি। ইরামকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখে নার্স এক লহমার মতন থমকালো। পরক্ষণেই অবশ্য কিছুই হয়নি এমন ভঙ্গিতে গলা খকারি দিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসছি, বিশ্রাম নিন। কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল নার্স। এরপরে বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো অর্ণব। নার্স যতটা পরিপাটি ছিল অরণ্য ততটাই অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনও লাগানো হয়নি। প্যান্টের বেল্টটা টেনে টাইট করতে করতে কেবিনের মাঝখানে এসে দাঁড়ালো সে। এরাম স্থির চেয়ে দেখল নিজের স্বামীকে। লোকটাকে এখনও তার স্বামী বলে সম্বোধন করে যাওয়া উচিত কিনা সেটা নিয়ে অবশ্য দ্বিমত আছে তার। অরণ্য আসলেই সুদর্শন। 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার একটি সুগঠিত পেটানো শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরে কোনো মেদ নেই। শার্টের ওপরেও তার মাংসপেশির গড়ন বোঝা যায়। প্রথম দফায় তাকে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতিমধ্যে 35 ছুঁয়েছে। ঘন ভ্রু, পুরো ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক,
কালো বাদামির মিশেল চুলের রঙে। ইরাম চেয়ে দেখল, এই সৌন্দর্যে তার বিতৃষ্ণার ঠেকুর উঠল। সৃষ্টিকর্তা কি নিপুণ হাতে এমন সৌন্দর্য তৈরি করেছেন, অথচ মনটা কি কদর্য। এরকম সুদর্শন আরও একটি মানুষকে চিনে ইরাম। অরণ্যর চোখ ধাঁধানো রূপ তাকে সেই সৌন্দর্যকে ঘৃণা করতে শিখিয়েছে। অরণ্য নিজেকে পরিপাটি করে শেষ বাজাতে বাজাতে আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে চেয়ে একগাল হাসল সে। ওয়েল, গুড ইভিনিং হানি। বেসিনের দিকে এগিয়ে গিয়ে ইয়ানকে এক হাতে কোলে তুলে ফেলল অরণ্য। যত্নের বালাই নেই, হাতের তালুর ওপর শরীরটাকে এমনভাবে ধরলো যেন নিজের সন্তানকে নয়, বরং ল্যাবরেটরি কোনো কিনিপিককে পর্যবেক্ষণ করছে। ইয়ান পিতার হাতের শক্ত রুক্ষ অসচেতন স্পর্শে স্বাচ্ছন্দ্যবোধ করল না। ছোট্ট হাত পা ছুঁড়ে কান্নার দমক তুলল। বাঁকা হাসি ফুটল অরণ্য মির্জা সওদাগরের ঠোঁট জুড়ে, যেটার কোনায় এখন একটা কামড়ের দাগ স্পষ্ট। অরণ্য নিজের অপর হাতটির বৃদ্ধা আঙুল এবং তর্জনী মেলে ইয়ানের শরীরে সাইজ মাপতে লাগলো। আরে বস, ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং। তুমি যে ছোট, তাতে আমার জিনিসটাই তো ফিট খায় না। ইরাম লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। এতক্ষণ যাবৎ সে শীতল থাকলেও ইয়ানের কান্না তার হৃদয় ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ছুটে এসে সে অরণ্যর হাত থেকে ইয়ানকে ছিনিয়ে নিজের বুকে চেপে ধরল। খেকিয়ে উঠল। খবরদার বলে দিচ্ছি, আমার ইজানকে ছোবেন না। অরণ্য এক মুহূর্তে চমে গেল, মাথা কাত করে বিস্ময় নিয়ে চাকালো। ইরামকে আজ অন্যরকম দেখাচ্ছে। এত কষ্টকর ডেলিভারির পর মেয়েরা মুষড়ে পড়ে, অথচ ইরামের হয়েছে ঠিক উল্টোটা। অজানা এক শক্তিতে টকবক করে ফুটছে সে। সদা নির্বিকার থাকা চোখ চূড়ায় আজ আগুন জ্বলছে, যেন কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোকা অরণ্যর ধারণাই নেই, আজকের আগে ইরাম ছিল শুধুমাত্র একজন নারী, আজ থেকে একজন মা। তাই অরণ্য ভাবল, তার ইরাম তো আগে এমন ছিল না। দুহাত তুলে সমর্পণের ভঙ্গিতে অরণ্য বলল, ও চিল চিল, প্রোডাক্ট তো আমারও। আমি ছুঁয়ে না দিলে কে দেবে শুনি? কেউ না, আমি বাদে কেউ না। শুনেছেন আপনি? এত তেজ কিসের? এবার অরণ্যর গলা শক্ত হয়ে এলো। লম্বা দুই পায়ে ইরামের কাছে পৌঁছে গেল সে। এক হাতে স্ত্রীর চুলের গোছা মুঠো পাকিয়ে ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। ব্যথায় তাতে দাঁত চেপে ফেলল ইরাম, তবুও একটা টু শব্দও করল না। নিজের ছেলেকে বুকে আগলে রাখল, ঠিক যেমন করে সিংহী পাহারা দেয় নিজের শাবককে। অরণ্য ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে শুধালো, একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। কি ভেবে নিয়েছিস তোকে ছাড়া আমার চলবেই না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হোয়াট? যদি আমি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো, বুঝেছিস? তোকে একটু বেশি ভালোবাসি বউ বলে, সেটার এভাবে সুযোগ নিবি তুই বারবার? ইরাম, আমি আপনার বউ না। আজ ইরামের মাঝে ভয়ের লেশ মাত্র নেই। স্তব্ধ হয়ে তাকে ছেড়ে দিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো অরণ্য। কোমরে দুহাত রেখে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে রইল। পর মুহূর্তে আচমকা খিলখিল করে হেসে উঠল। আর ইউ সিরিয়াস রাইট নাও হানি? তোকে 3 কবুল বলে বিয়ে করেছি, তোর বুকে আমার ছেলে, আর তুই বলছিস তুই আমার বউ না? ডেলিভারির পর তোর মস্তিষ্কটাও ঢিলে হয়ে গিয়েছে নাকি? ডাক্তারদের বিরুদ্ধে তো মামলা দিতে হবে আমার। ইয়ানকে অতি সাবধানে নিজের বিছানায় শুইয়ে রাখল ইরাম। ছেলের কান্না থেমেছে এবং ঠিক আছে নিশ্চিত করার পরেই সে ঘুরে দাঁড়ালো। অরণ্যর তাচ্ছিল্যের দৃষ্টি মোকাবেলা করল দৃঢ়ভাবে। আপনাকে মনে করিয়ে দেই, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি নিজে আমাকে তালাক দিয়েছিলেন। অরণ্যর চেহারা থেকে ক্ষণিকের জন্য বিনোদনের ভাবটুকু উবে গেল, তবে নিজের আত্মবিশ্বাসী ভঙ্গিমায় একটুও ছাড়ল না সে। ইরামের দিকে এগিয়ে এসে দুহাত রাখল রমণীর কাঁধে। অদ্ভুতভাবে সুর পাল্টে আতুরে গলায় বলল, কাম অন ডার্লিং, তুমি এটা এখনো মনে ধরে বসে আছো? ওটা তো আমি মন খারাপ করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে কত আদর করি আমি। তাছাড়া ধর্মকর্ম আমি একটু হলেও জানি, বুঝেছ? তাই তালাক হবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। ক্ষীণ এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। অল্পবিদ্যা ভয়ঙ্করী। কে বলেছে আপনাকে ওই তালাক গণ্য হয় না? হয়, বাচ্চা জন্ম অবধি আমার ইদ্যৎকাল চলছে। আজ আমার ইদ্যৎ শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রুজু করতে হবে। প্রথমবারের মতন শঙ্কা দেখা গেল অরণ্যর মাঝে। 2 মিনিট চুপ থাকলো সে।
তারপর খানিকটা গম্ভীর গলায় নিজস্ব অহংকারটুকু চেপে বলল, বেশ তো, তবে রোজই করলাম আমি তোমার সাথে। নিজের কাঁধের ওপর থেকে একদম ধীরস্থিরভাবে অরণ্যর হাত দুখানা সরিয়ে পিছিয়ে দাঁড়ালো ইরাম। আরও একবার অরণ্যর মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক ইরামকে দেখছে সে। দৃঢ় গলায় ইরাম জানালো, আমি আপনার সঙ্গে রুজু করব না মিস্টার অরণ্য মির্জা সওদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নন, স্রেফ একজন পরপুরুষ। পরপুরুষ তো বেশ, আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চা বুকে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা আজীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামন থেকে, নিজের পেটের বেয়াদব ফসল সমেত। সি ইফ আই কেয়ার। অরণ্য নিজের কথা রেখেছে। সত্যি সে কোনো কেয়ার করেনি। ডিভোর্স পেপারে সাইন হয়েছে, অথচ ইয়ানকে নিয়ে কাস্টাডির প্রশ্ন ওঠেনি। একদম অঘোষিতভাবেই সমস্ত দায়িত্ব বর্তেছে ইরামের ওপর। সে অবশ্য এমনটাই চেয়ে এসেছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনার চাইতে বহু কঠিন। এখানে যা চাওয়া হয় তার উল্টোটাই বরং পাওয়া হয়। ইয়ানকে নিয়ে প্রথম মাসটা ইরাম কাটিয়েছে দুর্বিষহভাবে। না, নিজের বাপের বাড়িতে যায়নি সে। ওই বাড়িটা এখন আর বাপের বাড়ি নেই, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে। সেখানে অন্যদের ওপর বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এই ডিভোর্সের ঘোর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসে না। নিজের হাতে থাকা যৎসামান্য কিছু টাকা সম্বল করে এসে ওঠে একটি মেস বাসায়। আমাদের সমাজটাও ভীষণই অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়াতে তাচ্ছিল্য কম সহ্য করতে হয়নি ইরামকে। তবুও তার সব কিছু শুয়ে যাওয়ার একটা মাত্র শক্তি ইয়ান। নবজাতক নিজের জননীকে সামান্য চাহনিতেই ঘায়াল করার ক্ষমতা রাখে, তেমন সে পারে তাকে পুনরুজ্জীবিত করতেও। এরম একটা কাজের সন্ধান শুরু করে। মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তার, অথচ দেশের কর্মসংস্থানের অভাব সে টের পেতে শুরু করে হারে হারে। একটা 1 মাসের বাচ্চাকে বুকে চেপে এই অফিসারের কেবিন থেকে সেই অফিসারের কেবিন, পিয়নের পিছু পিছু, দালালের পিছু পিছু ছুটে শুধু পায়ের স্যান্ডেলের তলাই ক্ষয় হয়েছে। লাভের লাভ কিছুই হয়নি। কেউ ইরামের ওপর দয়া করেনি, না তার দুধের শিশুটার ওপর। একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা অবশ্য দয়া করেছিল। অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্ম, তার বিনিময়ে কোনো ইন্টারভিউ অবধি দিতে হবে না। শুধু ইরামকে সপ্তাহে 1 রাত করে তার সঙ্গে হোটেলে যেতে হবে সঙ্গ দিতে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইরাম কুচি কুচি করে ছুঁড়ে মেরে এসেছে লোকটার মুখের ওপর। 3য় মাস করাতে করাতে অবস্থা গুরুতর হতে শুরু করে। অরণ্য হয়তো ব্যাপারটা আন্দাজ করেছিল। ইরামের সংগ্রাম, একলা চলতে যাওয়ার ভয়াল লড়াই অরণ্যের পক্ষ থেকে তার জন্য শাস্তিস্বরূপ ছিল। যেন অরণ্য ওত পেতে অপেক্ষায় আছে কখন ইরাম সম্পূর্ণভাবে ভাঙবে আর তার দুয়ারে গিয়ে দাঁড়াবে। অদম্য ইরান যায়নি। নিচে না খেয়ে হলেও ইয়ানের জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকা রেখে দিয়েছিল। এদিকে 3 দিন ছোটাছুটি এবং অভাবের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয় তার। ব্রেস্ট ফিডিং করায় সে। ইয়ানের ওপর না চাইতেও জননী ধকলের প্রভাব পড়তে শুরু করে। নিজ অবধি ইরাম ঠিক ছিল, কিন্তু ইয়ানের ওপর একটা আজ আসা মাত্র তার সমস্ত ধৈর্য, ইচ্ছা, লড়াইয়ের বাসনা কুড়িয়ে যায়। ইরাম প্রথমবারের মতন নিজের লড়াইয়ে হেরে যায় একদিন। ফার্মেসির সামনে দাঁড়িয়েছিল সে। কোলে কাঁথার ভেতর ছটফট করে কাঁদছিল ইয়ান। সামনে রাখা ওষুধের দাম ছিল 100 টাকা, অথচ ইরামের হাতের মুঠোয় ছিল শুধুমাত্র পুরাতন 2 20 টাকার নোট। সেদিনের মতন অসহায় ব্যর্থ ইরামের নিজেকে আর কখনো মনে হয়নি। যে মায়ের নিজের সন্তানের মুখে 1 ফোঁটা ঔষধ অবধি তুলে দেওয়ার ক্ষমতা নেই, সে আবার কেমন মা? বাড়িটা আলিশান নয়, মোটামুটি সামর্থ্যবান এক গৃহস্থালী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট উঠানের মতন জায়গা। সেখানে বিশাল একটি আম গাছ, সিমেন্টের বেড়া দিয়ে বাঁধাই করা। 2 তলা বাড়ির ছাদটায় সারি বেঁধে বসে আছে একদল কবুতর। তাদের ডাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেয়ালের পর্দা লেখা মুন্সি বাড়ি। এরাম যখন ধীর পায়ে বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মাথার ওপর খাড়া কিরণ দিচ্ছে। এক হাতে ধরা লাগেজটা ছেড়ে দিয়ে এরাম অন্য হাতে নিজের বুকে আগলে রাখা যক্ষের ধনকে সযত্নে কাঁথা দিয়ে ঢেকে সূর্যের আড়াল করে নিল। মুখের ওপর 2 হাত মুঠি পাকিয়ে পরম শান্তিতে ঘুমোচ্ছে ইয়ান। সারা রাত থেকে থেকে ছটফট করেছিল। ইরাম এক নজর আশেপাশে তাকালো। বহুদিন বাদে সে এই তল্লাটে এসেছে। অতি চেনা জায়গাটাও কেমন অপরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্য আর নিজের বাড়িতে ফেরেনি সে।
আম গাছে অনেকগুলো মুকুল ধরে আছে, শীঘ্রই আম ধরবে স্পষ্ট। চোখ ঘুরিয়ে একবার পেছনের দিকেও তাকালো ইরাম। দুটো গাড়ি যাওয়ার মতন প্রশস্ত রাস্তার ওপাশে আরও একটি দুইতলা বাড়ি, ঠিক মুন্সিবাড়ির বিপরীতে। উভয়ের মাঝে অবস্থানের ভেদ স্পষ্ট। রাস্তার ওপাশের বাড়িটা বেশ পরিপাটি, আলিশান, অফিসারদের বাংলো বাড়ির মতন দেখতে। ধবধবে সাদা দেয়াল, উঠোনে কৃত্রিম ঝর্ণা এবং একপাশে ফুলের বাগান। ছোট একটা গ্যারেজে একটি গাড়ি রাখা। মূল ফটকটাও সোনালি রঙের ধাতু দিয়ে করা, সূর্যের আলো প্রতিফলিত হয়ে ছিকছিক করছে। মার্বেল পাথরের দেয়ালে খচিত গোটা গোটা অক্ষর, ডাক্তার সামিয়া মুন্সি, একে মাহমুদ উদ্দিন। মুন্সি বাড়ি এবং ওই বাড়িটার মাঝে আভিজাত্যের বিভেদ পরিষ্কার। ওটা ইরামের খালার বাড়ি, যে বাড়িতে বহু বছর যাবৎ তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করে ইরাম এক হাতে লাগেজ টেনে মুন্সি বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। তাই ইরাম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভেতরে ঢুকল। বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন হয়নি। তবে ফার্নিচার এবং শোপিসে বেশ নতুনত্ব এসেছে। ইরাম থাকতে ব্যবহার করা পুরাতন সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, তাতে সন্দেহ নেই। নতুন চিকচিক কাপড়ে মোড়া সোফার গদিতে বসে আছে একটা বছর চারেকের বাচ্চা ছেলে। তার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে বাড়িময় দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু যাচ্ছেন ঠোলা টি শার্ট আর ট্রাউজার পরনে এক রমণী, হাতে ভাতের থালা। ছেলেদের খাওয়াতে ছোটোখাটো একটা যুদ্ধে লিপ্ত হয়েছে সে। ইরাম একটি প্রশ্বাস টানল, তারপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম মিথিলা, কেমন আছো? তার কণ্ঠ শুনতেই মিথিলা নামক রমণী থমকে গেল, বিস্ময় নিয়ে তাকালো। ক্ষণিকের জন্য ইরাম ওই চোখ চূড়ায় ভীষণ অসন্তোষ দেখল, যা পর মুহূর্তেই উবে গেল শীতল অভিব্যক্তিতে। ওয়ালাইকুম আসসালাম আপু, হোয়াট এ সারপ্রাইজ। আসুন বসুন। রোহান সরো, তোমার ফুবিকে বসতে দাও। সোফায় থাকা ছোট ছেলেটা তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়ল। ইরাম মুচকি হেসে রোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসলো, লাগেজটা একপাশে রাখলো। সরাসরি না তাকিয়েও খেয়াল করলো মিথিলা বাঁকা দৃষ্টিতে লাগেজটাকে দেখছেন। ছেলেদের খাওয়ানোয় আপাতত বিরতি দিয়ে মিথিলা রান্নাঘরের ভেতর চলে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো এক গ্লাস শরবত এবং বিস্কুটের পিরিচ নিয়ে। ইরাম তখন ইয়ানকে সাবধানে সোফার একপাশে শুয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিচ্ছিল। সুতির শাড়ি পরলেও গরমে খানিকটা ঘেমে গিয়েছে। থ্যাঙ্কস মিথিলা। বলে সে শরবতটা তুলে নিল। মিথিলা অন্য পাশে সোফায় বসে নিজের দামি স্যামসাং ব্র্যান্ডের ফোন তুলে কিছু করতে করতে জানালো, রাহাত তো অফিসে আর ইহান কলেজে, ক্লাস টেস্ট আছে বললো। আচ্ছা সমস্যা নেই, আসুক ওরা ওদের সময় মতো। ওহ, আপনার তাহলে তাড়া নেই, ভালোই হলো তবে। মুখে বললেও মিথিলার চেহারার বিতৃষ্ণাটুকু ইরানের নজর এড়ায় না একটু। ঠিক এই শঙ্কাটাই করছিল সে, নিজেকে কেমন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত এছাড়া তার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। সকালের কাহিনী গড়িয়ে দুপুর হয়ে গেল। মিথিলা রান্নাঘরে ব্যস্ত সময় কাটিয়েছে। মুরগি এবং ইলিশ মাছ ভেজেছে, সঙ্গে পোলাও। ইরাম তাকে সাহায্যের আবেদন জানালেও সে নাকচ করে দিয়েছে। মেহমানদের দিয়ে নাকি কাজ করাতে হয় না। অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসেবে সম্বোধন করার বিষয়টা ইরামের আত্মসম্মানে খা দিলেও প্রতিবাদ করল না সে, বরং মিথিলার যমজ 2 ছেলেকে সুন্দর মতো খাইয়ে দিল। যারা মায়ের কাছে খেতে একদমই চায় না, তারা ঠিকই ফুপুর কোলে বসে অত্যন্ত আদরে গদগদ হয়ে খাবার খেয়ে নিল। মিথিলা আর চোখে দেখলেও কোনো মন্তব্য করল না। রান্নাবান্না শেষ হয়ে গেলে গোসল সেরে সালোয়ার কামিজ পরে নিচে এলো মিথিলা। ছেলেদের ভরা পেটে ঘুম পাড়িয়েও রেখে এসেছে, অথচ ইরাম তখনও বসার ঘরের সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে গিয়ে কাপড় বদলানোর কিংবা বিশ্রামের কোনো আহ্বান মিথিলা জানায়নি, জানাবেও না। তার স্বামী রাহাতকে এসে আগে বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে এই ডিভোর্সি মেয়েটা? মিথিলা কি বোঝে না নাকি? স্বামীর ভাত কপাল থেকে উঠে গিয়েছে, এখন ভাইয়ের অন্ন ধ্বংস করার ধান্দা। উপরন্তু একটা বাচ্চা ফ্রি। এত কিছু ভাবনা চিন্তা মিথিলার মাঝে চললেও সে ভদ্র গলায় ডাকলো, আপু, কতক্ষণ ধরে বসে আছেন? আসুন টেবিলে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছেই। ইয়ান এখনও ঘুম থেকে ওঠেনি, তাই বেশি দেরি করলো না ইরাম। ছেলে ঘুমিয়ে থাকতেই কাজ সেরে ফেলতে হবে তার। টেবিলে গিয়ে বসলো সে।
মিথিলা বেশ ভালোভাবেই তার খাবার বেড়ে দিল প্লেটে। ইরাম হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান। আরেকটা ঝোল দেই আপনাকে? আরে না না, যথেষ্ট। তুমি দারুণ রান্না করো মিথিলা। আপু, দ্য হেল ইউ আর ডুইং ইন মাই হাউস? এরাম সবেমাত্র ভাতের প্রথম লোকমাটা মুখে দিতে যাচ্ছিল, তখনই পুরুষালী তেজি কণ্ঠটি ভেসে এলো। পেছনে ফিরে তাকালো সে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকেছে গাট্টা গোট্টা এক পুরুষ। এখনও যুবক শ্রেণীর মাঝে পড়ে বয়স এবং চেহারা। ইরামের মতোই নাকটা খারাজ, চিবুকের নিচে ছোট্ট একটা আঁচিল, নেভি ব্লু স্যুট পরনে, হাতে ব্রিফকেস, ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ইরাম ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। রাহাত ভাই। প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন না আপু। এরাম জমে গেল নিজের জায়গায়, প্রসারিত নয়নে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। রাহাত এগিয়ে এসে ঠাস করে ব্রিফকেসটা ফ্লোরের ওপরেই রেখে দিল। অতঃপর নিজের গলায় বাঁধা টাই ঢিলে করতে করতে অসন্তুষ্ট চোখে সোফায় ঘুমিয়ে থাকা ইয়ানকে দেখল। বলল, সাবধান করেছিলাম আমি তোমাকে, একটুখানি মানিয়ে নিয়ে চলো। তুমি আমার কথা শোনোনি আপু, তুমি চলেছ তোমার মার্জি মত। বারবার বলেছি আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার। কিন্তু তুমি মহিষী নারী কিনা। এখন কেন এসেছো আমার কাছে? কি চাই তোমার আমার বাড়িতে? তোর বাড়ি? ভাই, এটা কি আমার বাড়ি নয়? আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? রাহাতের ভ্রু চূড়ার কুঞ্চন বাড়ল। কোমরে দুহাত রেখে সে দাঁড়ালো শক্ত ভঙ্গিতে। আপু, আমার ওসব আবেগ চর্চার সময় নেই। তুমি সেই সকালে এসেছো, লাগেজ দেখতে পাচ্ছি। এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজা সাপটা আমাকে বলে দাও, কি চাও তুমি? এরাম একটি শক্ত ঢোক গিলল। আজও তার মনে পড়ে, সামনে দাঁড়ানো এই পুরুষটার চুল আশ্রে দিত সে মায়ের মতন, মুখে তুলে ভাত খাইয়ে দিত কলেজে পাঠানোর আগে। আজ সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশের দারোগার মতো, যেন ইরাম অপরাধী। মাথা ঝাঁকালো সে। জগতে আপন বলে কিছু হয় না, সেটা তার চাইতে ভালো কেই বা বোঝে। চোখে পানি আসতে চাইলেও তার রুখে খানিকটা হিমশীতল দৃষ্টিতে সামনে তাকালো ইরাম। দৃঢ় গলায় বলল, আমি এখানে থাকতে এসেছি, বেশ কিছুদিন থাকবো ইজানকে নিয়ে। কতদিন বলতে পারছি না, যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর ইজানকে একটু ডাক্তার দেখাতে হবে, বেশ কিছু টাকা দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দিব। এতক্ষণ ধরে নীরব থাকা মিথিলা অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে আসলো। ঠিক নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে ইরামের মুখোমুখি হলো। আপু, আপনাকে এখনো আপু ডেকে সম্মান দিয়ে কথা বলছি আমি, কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের দেয়া এই সম্মানটা টেকেন ফর গ্রান্টেড ধরে ফেলেছেন? আমার আর রাহাতের পক্ষ থেকে আপনাকে বারবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট্ট দুধের সিধু আছে এবং সেই চিন্তাটাও আপনি করেন না। নিজের ইচ্ছে মতো যা নয় তাই করেছেন। এখন যখন ঠেকায় পড়েছেন তখন এখানে এসে হাজির। ইরামের দিকে এক পা এগোলো মিথিলা, বলতে লাগলো, আমার কথা শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই সত্য। আপনার বোঝা উচিত ছিল একজন ডিভোর্সি হওয়ার মানে কি। ভালোই বোঝেন, এখন এই বাড়িতে আস্তানা গাড়তে চাইছেন। বুঝি না মনে হয় আমরা। আজ বলেছেন কিছুদিন, আগামীকাল বলবেন আরও কিছুদিন, এরপর সেই কিছুদিন আর কোনোদিন শেষ হবে না। আপনার জন্য এই পরিবারের বদনাম হবেন। আমার নিজের ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের উপর আমি আপনার জন্য কোনো আজ আসতে দিতে পারি না, তাই না? সমাজে আমাদের একটা নাম আছে, ইজ্জত আছে, সেটা আপনার জন্য ধূলিসাৎ হতে পারে না। নিজের স্ত্রীর কথাই সায় জানালো রাহাত। মিথিলা ঠিক বলছে আপু, তোমার আমার দিকটাও ভাবা উচিত। এত বড় সংসার এখন আমি একাই চালাচ্ছি। নিজের ছোট দুটো ছেলে, ইয়ানের পড়াশোনা, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কেউ বোঝে না। আমার 70,000 বেতনের চাকরিতেও হিমশিম খেতে হয়, তখন মিথিলা হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট সহ্য করতে হোক। তোমার বুঝতে হবে আমার জীবনটাও সহজ না। তুমি একা হলে তাও একটা কথা ছিল,
আমি দরকার হয় অন্য জায়গায় তোমার জন্য একটা রুম নিয়ে দিতাম, কিন্তু তোমার বাচ্চাকে টানার ক্ষমতা আমার নেই। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। মুখের কথা তার মুখে রয়ে গেল। হাতে ঝোল শুকিয়ে গিয়েছে, অথচ ভাতটুকু আর মুখে তোলা হলো না তার। খানিকটা উত্তেজনার শব্দে এর মধ্যেই ইয়ান নড়ে চড়ে উঠেছে। উল্টো ঘুরে তাই তাড়াতাড়ি করে পাটিতে হাত ধুয়ে নিল ইরাম। শাড়ির আঁচলে হাত মুছে দ্রুত এগিয়ে গিয়ে সোফা থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজে কুই কুই শব্দ করতে থাকলো ইয়ান। ছোট্ট অংশকে দোলাতে দোলাতে ইরাম বলল, তুই ঠিক বলেছিস ভাই। দামি ব্র্যান্ডেড ফোন আর ব্র্যান্ডেড ফার্নিচার কেনার পর আসলেই বোনকে দেওয়ার মতো টাকা বাঁচে না। হাতের মুঠো শক্ত হয়ে গেল রাহাতের। প্রথমবারের মতন তার শক্ত চেহারায় বিষাদের ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে নাড়াতে ইরাম সূক্ষ্ম হেসে জানালো, ভেবেছিলাম আজকের রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকে এখানেই বড় হয়েছি কিনা একটু অধিকার তো আছে বল, কিন্তু যেখানে আমার হাতের ভাত হাতেই শুকিয়ে যায় সেখানে অধিকারের বায়না বিলাসিতা। আপু, রাহাত এগিয়ে আসতে চাইল এক পা, অথচ পাশ থেকে মিথিলা তার বাহু চেপে ধরল। ওখানেই জমে গেল সে। শুধু তাকিয়ে রইল নিষ্ফলক। দৃশ্যটা পরিহাসের হাসিতে ছেয়ে ফেলল ইরামের ঠোঁট। আর দাঁড়ালো না সে। এবারের বাতাসে দম বন্ধ হয়ে যাচ্ছে। এক হাতে ইয়ানকে বুকে চেপে অন্য হাতে লাগেজ টেনে দরজার দিকে এগোলো ইরাম। মাঝপথে থামল, ঘুরে একবার পেছনে তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি তোকে কোনোদিন মেয়ে সন্তান দেয় তবে জেনে রাখিস ভাই আমার, একটু থেমে সে চুক্ত করল। মেয়েদের একটাই ঘর, কবর। রাত প্রায় 2টা বেজে এসেছে, অথচ এই স্থানের উত্তেজনায় বোঝা দুষ্কর। তীব্র মিউজিক এবং বিটের তালে তালে তুলছে যেন গোটা পৃথিবী। তরুণ তরুণীদের উন্মত্ত হুঙ্কার, বাঁধনহারা নাচ এবং দক্ষভাবে বিট নিয়ন্ত্রণ করে বাজানো মিউজিকে কেঁপে কেঁপে উঠছে চারপাশ। লাল নীল বাতির ঝলকে চোখ ধাঁধিয়ে যায়। অ্যালকোহলের কড়া ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেকের হাতে মোবাইল ফোন পার্টির দৃশ্য ধারণ করে চলেছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনের ডায়াসের ওপর কন্ট্রোল প্যানেলের পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। পরনে একটা পোলো টি শার্ট এবং ব্যাগি জিন্স। লেদার জ্যাকেটটা খুলে ফেলে রেখেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোর ফোয়ারা ছুটছে তার মাথার ওপর থেকে। তাতে তার গলা এবং উজ্জ্বল চেহারায় চমক, ঘামের ফোঁটা ঝিকঝিক দুটি ছড়াচ্ছে। দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। হাফহাতা পোলো শার্টের কারণে যখন এই কন্ট্রোল প্যানেলের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে, ইকুয়ালাইজার কমাচ্ছে বাড়াচ্ছে, তখনই তার শক্তিশালী বাইসেপ চোখে পড়ছে। অন্য হাতে কানে ধরে রেখেছে হেডফোন। মিউজিকের তালে তালে শরীর তুলছে তার। তরুণীদের ভিড় ঠিক ড্যাশের আশেপাশে। সকলে ব্যস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে। বোতাম নামিয়ে হঠাৎ করেই মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরবত্তেজনা ভর করলো গোটা জায়গায়। প্রত্যেকটি চোখ আবদ্ধ তার পানে। ছেলেটি একটি হাত তুলে নেড়ে মাউথপিস অন করে চিৎকার করে বলল। সমস্যার গর্জে উঠল জনসমুদ্র। বিরাট হাসল সে। তাতে মারির 2 অংশে থাকা দুটো সোশ্যালতার নজরে পড়ল। তীক্ষ্ণ সুচারু, অন্যরকম একটা আবহের প্রকাশ ঘটে তা। আর এক দফায় চেঁচিয়ে উঠল সে। এবার বিটটা ড্রপ করল সে বিকট জোরালো আওয়াজে। বুক কেঁপে উঠল, সঙ্গে সহস্র মানুষ লাফিয়ে উঠল উন্মত্ত উত্তেজনায়। এত কিছুর মাঝেও নিজের পকেটে ভাইব্রেট হতে থাকা ফোনটার অস্তিত্ব ঠিকই টের পেল সে। বোর্ডে মিউজিক কন্টিনিউ রেখে হেডফোন নামিয়ে অপর হাতে দ্রুত ফোনটা রিসিভ করল সে। হ্যাঁ মম, এখনো শো শেষ হয়নি? বাড়িতে আয়, তোর সাথে জরুরি আলাপ আছে। তুমি কি বলছো? আমি কিছুই শুনতে পাচ্ছি না। ওকে, নাও গুড নাইট, মোস্ট গর্জিয়াস মম অন প্ল্যানেট আর্থ। স্লিপ টাইট অ্যান্ড নেভার কল মি ব্যাক। লাভ ইউ। ফোনটা কেটে দিল সে। একপাশে ছুঁড়ে ফেলে নব উদ্যমের কাজে মনোযোগ দিল। যত বিট বাড়ালো ততই বাঁধনহারা হয়ে নেচে উঠল গোটা জগৎ।